সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের অধ্যয়নরত দূরে কাছে ঢাকা শহরের ভিতর বাইরে যেখানে অধ্যয়ন করতেছো সবাইকে শুভেচ্ছা। আমরা প্রথম ক্লাসে পেশেন্স কেয়ার ইন রেডিওলজি বিষয়ে আলোচনা করেছি। এ পর্যায়ে আমরা বেসিক কনসেপ্টস অফ রেডিওলজিক্যাল ফাইন্ডিংস, যেটি আসলে তৃতীয় বর্ষের থার্ড পেপার নামে পরিচিত। তো আজকে আমাদের লেসন 1-এ আমরা আলোচনা করব প্রিন্সিপালস অফ রেডিওলজিক্যাল ডায়াগনোসিস। আমি আছি তোমাদের সাথে এবং আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আসলে রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজিস্ট কী করবেন? তিনি একটা রেডিওলজিক্যাল ইমেজিং করবেন, ইমেজিংটার কোয়ালিটি কন্ট্রোল করবেন এবং এটা রিপোর্টের জন্য উপস্থাপন করবেন। স্বাভাবিকভাবে মনে হবে যে আমার কাজটুকু এটি, কিন্তু আসলে তার আরও অনেক ব্যাপক দায়িত্ব, ব্যাপক কাজ। সে রিপোর্ট করবে না, কিন্তু তাকে ফাইন্ডিংস পড়তে হবে। কেন পড়তে হবে? পড়তে হবে আমাকে এই জন্য যে আন্ডারস্ট্যান্ড ডিফারেন্ট টার্মস অফ রেডিওলজি অ্যান্ড ইমেজিং। রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিষয়ে বিভিন্ন টার্মসগুলো তাকে শিখতে হবে, জানতে হবে। ডিফারেন্ট অ্যাবনর্মালিটিস অফ হিউম্যান বডি, মানুষের শরীরে, একজন সুস্থ মানুষের শরীরেও বিভিন্ন রকম স্ট্রাকচারাল, অ্যানাটমিক্যাল স্ট্রাকচারাল ভ্যারাইটি থাকতে পারে, বিভিন্ন রকমের পরিবর্তন থাকতে পারে। কী পরিবর্তন থাকতে পারে? কখন এই পরিবর্তনগুলো হতে পারে? এই পরিবর্তনগুলো যদি হয়েই যায় তাহলে আমরা সেটা কীভাবে রেডিওলজিক্যাল ইমেজিংয়ে দেখব এবং কোনটা নর্মাল হবে, কোনটা অ্যাবনর্মাল হবে, কোনটা রোগীকে সাফার করবে, কোনটা সাফার করবে না, আমরা সব বিষয়গুলোই কিন্তু বুঝতে পারি। ডিফাইন কোয়ালিটি অফ ইমেজ। কোয়ালিটি অফ ইমেজ সম্পর্কে আমাদেরকে বুঝতে হবে। হোয়াট ইজ কোয়ালিটি? হাউ উইল অ্যাসিওর কোয়ালিটি? এবং কোয়ালিটি না হলে একটা ইমেজ ইন্টারপ্রিটেশনে কী সমস্যা দেখা দিতে পারে এবং কখন বলবো আমি কোয়ালিটি, কখন আমি বলবো কোয়ালিটি না। সো কোয়ালিটি বিষয়টা সম্পর্কে আমাকে আসলে জানতে হবে এবং কোয়ালিটি যদি আমি না বুঝি তাহলে আমি ফাইন্ডিংস খুঁজে পাবো না, আর ফাইন্ডিংস খুঁজে না পেলে রোগীর সঠিক রোগ নির্ণয় সম্ভব হবে না। অ্যান্ড ডিস্টিংগুইশ বিটুইন নর্মাল স্ট্রাকচার অ্যান্ড অ্যাবনর্মাল স্ট্রাকচার। আমরা একটা হার্ট দেখি, কতটুকু সাইজ নর্মাল, কতটুকু সাইজ অ্যাবনর্মাল। একটা বোন দেখি, কোনটি স্বাভাবিক বোন, কোনটা ব্রোকেন বোন। একটা ইন্টারস্টেশনাল গ্যাস দেখি, কোন গ্যাস শ্যাডোটা আমরা বলবো স্বাভাবিক, কোন গ্যাস শ্যাডোটা আমরা বলবো অস্বাভাবিক। সো উই শুড হ্যাভ need sufficient knowledge regarding these issues. And another important issue is distinguish between normal and abnormal functions. Radiology and imaging শুধুমাত্র অ্যানাটমিক্যাল স্ট্রাকচার নিয়ে কাজ করে না, তারা ফিজিওলজিক্যাল ফাংশন, ফিজিওলজিক্যাল প্যাথোলজিক্যাল স্ট্যাটাস, প্যাথোলজিক্যাল কন্ডিশন, ফিজিওলজিক্যাল ফাংশন, বডির বিভিন্ন অর্গানের ফাংশনগুলোও তারা রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ের মাধ্যমে উপস্থাপন করে। সো এইসব কারণেই আমাদেরকে রেডিওলজিক্যাল ফাংশন অর্থাৎ ফাংশনটা দেখার জন্য আমাদেরকে ফাইন্ডিংস পড়তে হবে, শুধুমাত্র রিপোর্ট করার জন্য না, একটা ভালো ইমেজ তৈরি করার জন্য। প্রিন্সিপালস অফ রেডিওলজিক্যাল ডায়াগনোসিস। আসলে রেডিওলজিক্যাল ডায়াগনোসিস কী বিষয়ের উপর নির্ভর করে? আমি প্রথমেই বলেছি যে রেডিওলজি অ্যান্ড ইমেজিং হলো নর্মাল দেন অ্যাবনর্মাল। এইটা আমার নর্মাল বোন, দিস ইজ অ্যাবনর্মাল বোন। এটা নর্মাল হার্ট, দিস ইজ অ্যাবনর্মাল হার্ট। এটা নর্মাল ইন্টেস্টাইনাল শ্যাডো, দিস ইজ অ্যাবনর্মাল ইন্টেস্টাইনাল শ্যাডো। So there are various types of image, various types of shadow, various types of abnormalities and anomalies we see in the image. So some abnormalities we would like to discuss in this lesson. Anatomical abnormality such as আমি শুরুতেই বলেছি যে আমাদের হার্টের কথা, আমাদের হাইটাস হার্নিয়া, সাইজ শেপ অফ হার্ট, কিডনি, ইউটেরাস, সার্ভাইকাল রিবস, সিক্সথ লাম্বার, ডেক্সট্রোকার্ডিয়া অ্যান্ড মেনি মোর থিংস। সো এই বিষয়গুলা অ্যানাটমিক্যাল অ্যাবনর্মালিটিতে আমরা আলোচনা করি এবং আমরা স্টেপ বাই স্টেপ এগুলো আরও ডিটেলস আলোচনা করব। ফিজিওলজিক্যাল অ্যাবনর্মালিটি, অ্যাক্টোপিক কিডনি। অ্যাক্টোপিক কিডনি কি একটুকুই আমরা এখন ধারণা রাখি, পরবর্তীতে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। অ্যাক্টোপিক কিডনি হলো আপনার স্বাভাবিকভাবে কিডনিগুলো আমাদের যেখানে থাকার কথা
অ্যাবডোমিনাল ক্যাভিটিতে, সেখানে না থেকে যদি উপরে বা নিচে অন্য কোথাও থাকে, দিস টাইপস অফ কিডনি ইজ নোন অ্যাজ অ্যাক্টোপিক কিডনি। অ্যান্ড অ্যাক্টোপিক প্রেগনেন্সি, অনেক সময় আমরা দেখি আমাদের মায়েরা বোনেরা যারা প্রেগনেন্সি হয়, সেই প্রেগনেন্টগুলো ইউটেরাসে না হয়ে ফ্যালোপিয়ান টিউবে হয়ে যাচ্ছে বা অন্য কোথাও হয়ে যাচ্ছে। তাহলে এই যে ইউটেরাসের পরিবর্তে অন্য কোথাও হয়ে যাচ্ছে, সেটাকে বলা হয় অ্যাক্টোপিক প্রেগনেন্সি। তো দিস টাইপ অফ অ্যাবনর্মালিটি ইজ নোন অ্যাজ ফিজিওলজিক্যাল অ্যাবনর্মালিটি। Pathological abnormality, there are huge type of pathological abnormality in our body. We see every day when we are taking a radiological image in the hospital, clinic, diagnostic center, in many places. So tumor, septicemia, cancer, ulcer, cyst, polyp, abscess, osteomyelitis, osteoarthritis, there are many more pathological sign in our body, in the different hospital, different department, different unit and different clinic. So ফিজিক্যাল অ্যাবনর্মালিটি, আমরা দেখি আমরা এই পৃথিবীতে মানুষগুলা সবাই এক সমান না, কেউ লং, কেউ টল, কেউ ফ্যাটি, কেউ চিকন, কেউ ন্যারো, কেউ শর্ট। সো দিস আর ফিজিক্যাল অ্যাবনর্মালিটি। ডিপ ডাম, কেউ অন্ধ হয়, কেউ জন্মসূত্রে অন্ধ হয়ে আসে, কেউ ডাম, কেউ কানে শোনে না, কেউ কথা বলতে পারে না। সুতরাং এই সমস্যাগুলো আমরা রেডিওলজি ইমেজিংয়ের মাধ্যমে ফাইন্ড আউট করতে পারি, ট্রেস আউট করতে পারি এবং ফাইন্ডিংস হিসাবে আমরা ইমেজের মাধ্যমে তুলে ধরতে পারি। And then congenital abnormality, it is the one important, very important issue, because a lot of congenital abnormalities is seen in the radiological image, because when a child after birth a child, we see the different types of abnormality, such as ASD, VSD, তারপরে সাইটাস ইনভার্সাস, ইনকমপ্লিট অ্যানাস, ইনকমপ্লিট আপার ফেলেট, হাসপ্রান ডিজিজ, these things we will see in later and in my next slices. Deficiency ডিজিজগুলো রেডিওলজির মাধ্যমে আমরা দেখি। তো ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ডিজিজ ইজ রিকেটস। যারা হয় তাদেরকে যদি আমরা এক্সরে করি, তাহলে আমরা তাদের রিকেটস বুঝতে পারি এবং রিকেটসের কারণটা আমরা জানতে পারি। So we'd like to see these types of abnormalities, anatomical abnormalities. Hiatus hernia, this is called hiatus, and when this is herniated, অর্থাৎ এটা বিকৃত হয়ে যায় এবং ফুলে যায়, তখন আমরা বলি এটাকে hiatal hernia, and this is one of the anatomical abnormalities. Next, normal cyst. This is the normal cyst. আমরা কখন বলবো নরমাল? আমরা নর্মাল সিস্ট, দিস ইজ দ্য নর্মাল সিস্ট কীভাবে বলবো? আমরা ডায়াফ্রাম আছে কোথায়, ট্রাকিয়া কোথায় আছে, হার্টটা কোথায় আছে, কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেল, কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল, অ্যাক্সিলারি বর্ডার, এগুলো দেখা যায় কি না, পজিশন ঠিক আছে কি না প্রপারলি। সো আমরা যখন বলি নর্মাল চেস্ট এক্সরে, তখন আমাদেরকে এই সমস্ত বিষয়গুলো লক্ষ্য রেখে আমাদেরকে নর্মাল চেস্ট এক্সরে বলতে হয়। এনলার্জ হার্ট, দিস ইজ দ্য শেপ অফ হার্টস অ্যান্ড দিস ইজ দ্য শেপ অফ হার্ট, দিস আর দ্য ডিফারেন্ট থিংস। দিস ইজ ওয়াইড, হিউজ ওয়াইড, সো সেটা এনলার্জ হার্ট। এবং এনলার্জ হার্ট কখন হবে সেটা আমরা পরবর্তীতে ক্লাসে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো। বাইলেটারাল সার্ভাইকাল রিপস, this is one of the important anatomical abnormalities in human body. So this is the cervical ribs. Normally we have not cervical ribs. Anybody, any person, male or female, they have not cervical ribs, but somebody have some cervical ribs. So this is anatomical abnormality. And another, dextrocardia. সাধারণত আমাদের হার্ট থাকে বাম দিকে, কিন্তু কারো হার্ট থাকে ডান দিকে। সো যদি হার্টটা বাম দিকে জায়গা ডান দিকে থাকে, তাহলে আমরা সেটাকে বলি ডেক্সট্রোকার্ডিয়া। সো দিস ইজ অ্যানাটমিক্যাল অ্যাবনর্মালিটি। অ্যান্ড অ্যানাদার, সাইটাস ইনভার্সাস। কারো হার্ট ডান দিকে জায়গায় বাম দিকে জায়গা ডান দিকে থাকে, আবার কারো হার্ট সহ শরীরের অ্যাবডোমিনাল অর্গানগুলাও যেগুলো ডান দিকে আছে বাম দিকে আছে, সেগুলো ডানে চলে যায়, ডান দিকেগুলো বাম চলে যায়। যদি হার্ট সহ অন্যান্য সবগুলাই এভাবে তাদের সাইড চেঞ্জ করে, তাহলে আমরা সেটাকে বলবো সাইটাস ইনভার্সাস। So these are anatomical abnormalities. So this is physiological abnormalities. Atherosclerosis means আমাদের রক্তের মধ্যে যে উপাদানগুলো থাকে তার মধ্যে ফ্যাট থাকে, কোলেস্টেরল থাকে, চর্বি থাকে।
এই চর্বি কোলেস্টেরল এবং ফ্যাট মিলে রক্তের যেই নালীগুলা লুমেনগুলা ভিতরে ফাঁকা জায়গা, সেই ফাঁকা জায়গাগুলো ধীরে ধীরে জমে এবং সেখানে পূর্ণ হয়ে যায়। আমরা দেখতেছি ওখানে একটু জমছে, তারপরে আরেকটু জমছে, তারপরে মোটামুটি পুরোটাই ব্লক হয়ে যাচ্ছে। এই যে ব্লক হওয়া, এই সমস্যাগুলোকে বলা হয় অ্যাথেরোস্ক্লেরোসিস। এবং আমরা ওই যে আরেকটা স্লাইডে আমরা দেখতে পাচ্ছি পাশের, সেটাতে দেখতে পাচ্ছি ভিতর থেকে আস্তে আস্তে ভরাট হয়ে সামনের দিকে আসতেছে। দিস ইজ নোন এজ অ্যাথেরোস্ক্লেরোসিস। দিস ইজ অলসো ফিজিওলজিক্যাল অ্যাবনর্মালিটিস। অ্যান্ড অ্যানাদার জন্মসূত্রে কনজেনিটাল, দিস ইজ অলসো কনজেনিটাল বাট ইট ইজ অলসো ফিজিওলজিক্যাল, হর্স শো কিডনি। আমাদের সাধারণত দুইটা কিডনি আলাদা হয়, দুই পাশে আমাদের লাম্বারের 12 থোরাসিক থেকে 3rd লাম্বার পর্যন্ত এর মাঝামাঝি অবস্থান করে, কিন্তু এদের সাথে কোনো সরাসরি কোনো যোগাযোগ থাকে না। কিন্তু কখনো দেখা যায় এদের সাথে লোয়ার রিজনে একটা প্রেসারের মাধ্যমে পরস্পর একটা কিডনির সাথে আরেকটা কিডনি সংযুক্ত হয়। এই অবস্থাটাকে আমরা বলি হর্স শো কিডনি, অ্যান্ড দিস ইজ নোন এজ ফিজিওলজিক্যাল অ্যাবনর্মালিটি। অ্যান্ড অ্যানাদার ইম্পর্টেন্ট ইমেজ হর্স শো কিডনি আমরা দেখতেছি এখানে, এই যে একটা প্রেসারের মাধ্যমে পরস্পরের সাথে সংযুক্ত। অ্যানাদার ইজ নন ফাংশনাল কিডনি। আমরা দেখতেছি একটা কিডনির মধ্যে সুন্দর কিডনির স্কায়োগ্রাম বা কিডনির যেই প্যারেনকাইমা আমরা সুন্দরভাবে দেখতেছি, বাট পাশের যেই লেফট কিডনিটা সেটা আমরা দেখতেছি না, ডিউ টু non-functional kidney. So these are known as physiological abnormalities. Now pathological abnormalities আমরা দেখতেছি এখানে চেস্টে, এই চেস্টটাতে আমরা যদি দেখি তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে এই চেস্টটাতে কোনো রকম অ্যাবনর্মালিটি নেই, লাংগুলা ভালো আছে, হার্টটা প্রপারলি আছে, কোস্টোপেন্ডিং অ্যাঙ্গেলগুলো ঠিক আছে, বাট আমরা কি এখানে সেই রকম দেখতেছি না, বিকজ এখানে একটা কনসলিডেশন আছে, এখানে একটা ফ্লুইড লেভেল আছে। সো দিজ আর প্যাথোলজিক্যাল প্রবলেম। অ্যান্ড অ্যানাদার থার্ড ইমেজে আমরা যদি দেখি সেখানে লেফট ব্রঙ্কিয়াল রিজনে, ব্রঙ্কোজেনিক রিজনে সেখানে একটা ওভার লাইক শ্যাডো দেখতেছি। দিজ আর নোন অ্যাজ সিএ লেফট লাং, অর্থাৎ ক্যান্সার, লেফট লাঙ্গে ক্যান্সার। অ্যান্ড অ্যানাদার হাইড্রোথোরাক্স, দিস ইজ ফুললি ওপাক অফ রাইট লাং ডিউ টু হাইড্রোথোরাক্স, পানি জমে গেছে ফ্লোরাল ক্যাভিটিতে, সো লাংটা দেখা যাচ্ছে না, এটাকে আমরা বলি হাইড্রোথোরাক্স। অ্যানাদার ইম্পর্টেন্ট এনলার্জ এডিনয়েড, আমরা জানি এখানে আমাদের আপার প্লেটের উপরে নেজোফেরিংসের উপরে সেখানে একটা গ্ল্যান্ড থাকে যেটাকে বলা হয় অ্যাডিনয়েড। অ্যাডিনয়েডটা বন্ধ হওয়ার কারণে এই যে ফাঁকা জায়গাটা, সেই ফাঁকা জায়গাটা নেজোফেরিংসটা ন্যারো হয়ে গেছে, যার ফলে বাচ্চারা, বিশেষ করে বাচ্চারা এই যখন বড় হয়ে যায় অ্যাডিনয়েড, তখন তারা শ্বাসকষ্ট হয় এবং শুইলে পরে শ্বাসকষ্ট তীব্র আকার ধারণ করে। দিস ইজ নোন এজ এনলার্জ অ্যাডিনয়েড। অ্যানাদার ইম্পর্টেন্ট ইস্যু সিটি স্ক্যানের একটা ইস্যু সাইজ দেখতেছি আমরা, সেখানে আমরা দেখতেছি ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ ডিউ টু stroke or any other kinds of vessels of ভাস্কুলার ডিজিজ, ভাস্কুলার অথবা আর্টারিজ ড্যামেজ হওয়ার কারণে সেখানে রক্ত জমাট বেঁধে আছে এবং সাদা একটা সার্কুলার দেখতেছি। দিস ইজ অলসো ওয়ান কাইন্ডস অফ প্যাথোলজি। সো আমরা শুধুমাত্র অ্যানাটমিক্যাল স্ট্রাকচার নিয়ে কাজ করি না, ফিজিওলজি কাজ করি না, আমরা প্যাথোলজিগুলোকেও ইমেজিংয়ের মাধ্যমে ভালোভাবে আইডেন্টিফাই করতে পারি এবং রোগ নির্ণয় করতে পারি। দিস ইজ কনজেনিটাল অ্যাবনর্মালিটিস। দিস ইজ আমরা দেখতেছি এখানে একটা বাচ্চা আছে, আমরা দেখতেছি একজন মানুষের স্বাভাবিক কোলন হলো এটা। দিস ইজ দ্য নর্মাল কোলন, হ্যাঁ, নর্মাল লার্জ ইন্টেস্টাইন অ্যান্ড স্মল ইন্টেস্টাইন। বাট ইন সেকেন্ড ইমেজ আমি দেখতেছি যে এখানে একটা কোলনটা মোটা হয়ে গেছে অনেক, এখানে আবার অনেক চিকন হয়ে গেছে। এই যে কোথাও মোটা কোথাও চিকন এইরকম একটা অবস্থা যদি জন্মসূত্রে, সাধারণত আমরা এই ধরনের সমস্যাগুলো জন্মসূত্রের থেকেই দেখি যে জন্ম হওয়ার পরে এই সমস্যাগুলো হচ্ছে, এই সমস্ত সমস্যা, এই যে সমস্যা, এই সমস্যাটাকে আমরা বলি এটা ডিজিজ। দিস ইজ কনজেনিটাল অ্যানোমালিস অ্যান্ড নোন অ্যাজ হার্সপ্রাং ডিজিজ। এই হার্সপ্রাং ডিজিজটাকে, এই পেশেন্টটাকেই যদি আমরা ইমেজিং করি তাহলে আমরা দেখতে পারবো বেরিয়াম এনএমআর মাধ্যমে আমরা দেখতে পারবো দিস ইজ ন্যারো, দিস ইজ ভালকি এরিয়া, মোটা এরিয়া, অনেক বড় এরিয়া। সুতরাং দিস ইজ নোন অ্যাজ হার্সপ্রাং ডিজিজ। অ্যাক্টোপিক কিডনি, অ্যানাদার কনজেনিটাল অ্যানোমালিস অফ ইউরিনারি সিস্টেম। আমরা দেখতে পাচ্ছি এখানে যে দিস আর কিডনি, দিস ইজ দ্য রাইট প্লেস, প্রপারলি প্লেসড, বাট দিস ইজ অ্যানাদার কিডনি। সো এটা যেখানে থাকার কথা কিডনিটা সেখানে নাই, না থাকে অন্য কোথাও আছে। দিস ইজ নোন অ্যাজ অ্যাক্টোপিক কিডনি। অ্যান্ড অ্যানাদার ইজ কনজেনিটাল অ্যানোমালিস অফ ইউটেরাস। নর্মাল ইউটেরাসের শেপ যেমন থাকে ঠিক তেমন নাই, ওভারি ফ্যালোপিয়ান টিউব যাচ্ছে না, কন্ট্রাস্ট মিডিয়া। দিজ আর
another abnormal, these are another. So these are known as congenital anomalies of uterus. কারণ এই ইউটেরাসগুলোর যে স্বাভাবিকভাবে আকৃতি, স্বাভাবিক সাইজ শেপ থাকার কথা তার কোনোটাই নাই, যার ফলে আমরা রেডিওলজিক্যাল কন্ট্রাস্ট স্টাডি করে দেখতে পারি যে আসলে তার অবস্থাটা কী, কেন মা গর্ভধারণ হচ্ছে না, কেন তার আদার্স প্রবলেম হচ্ছে, আমরা করতে গেলেই আমরা দেখব যে দিজ আর অ্যাবনর্মালিটিস, দিস ইজ নোন অ্যাজ কনজেনিটাল অ্যাবনর্মালিটিস ইউটেরাস। অ্যান্ড অ্যানাদার ভেরি ইন্টারেস্টিং টপিকস দ্যাট ইজ ইনকমপ্লিট অ্যানাস। আমরা শিশু হাসপাতালে যদি খোঁজ নেই বা আমরা জানি বা কোনো চাইল্ড স্পেশালিস্ট কাছে যাই, মাঝে মাঝেই দেখা যাবে যে তারা কিছু কিছু বাচ্চা 1000 জনে কয়েকজন, 1জন 2জন 3জন হয়তো হতে পারে যে তারা বাচ্চার সবই আছে, সবই ঠিক আছে, বাট তার অ্যানাসটা তৈরি হয়নি, যেই পায়খানার রাস্তাটা তৈরি হয় নাই। সুতরাং তার হয় কি, বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পরেই দেখা যায় কি যে সে দুধ খায়, দুধ খাওয়ার পরেই দেখা যাবে যে তার পেটটা ফুলে উঠবে, যেহেতু তার গ্যাস এবং ফিকেল মেটাল বের হওয়ার জন্য তার পায়খানার রাস্তা তৈরি হয় নাই। ইমিডিয়েটলি তাকে যদি আমরা এক্সরে করি, সুতরাং আমরা এরকম একটা এক্সরে দেখতে পারবো যে তার কোলন সবই ঠিক আছে, এই পর্যন্ত এসে তার অ্যানাসটা শেষ হয়ে গেছে, অর্থাৎ তার যে মাংসপেশি যেখানে সম্ভাব্য অ্যানাস সৃষ্টি হবে, সে সম্ভাব্য অ্যানাস সৃষ্টির ঠিক ভিতরেই, মাংসের ভিতরে অ্যানাসটা, রেকটাম অ্যানাসটা শেষ হয়ে গেছে, মাংসের বাইরে গিয়ে আর ওপেন হয় নাই। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন পসিবল area, possible region of anus, and this is the ending point. So 5 mm, 10 mm, 6 mm এটা দেখে যদি ডাক্তার ইমিডিয়েটলি সার্জারি করে এটাকে কেটে দিয়ে এখানে একটা সম্ভাব্য অ্যানাস তৈরি করে দেয়, তাহলে বাচ্চাটা তার স্বাভাবিক ডিপিসিয়েশন শুরু হয়ে যাবে এবং বাচ্চাটা সুস্থ হয়ে যাবে। সুতরাং এই যে বিষয়গুলো, এই সবগুলো বিষয় আমরা কিসের মাধ্যমে জানতে পারি? রেডিওলজি আর ইমেজিংয়ের মাধ্যমে জানতে পারি। এবং these problems are known as congenital anomalies. টেকনিক্যালি অ্যাডিকুয়েট, একটা ফিল্ম টেকনিক্যালি অ্যাডিকুয়েট কিনা, দ্যাট মিন্স কন্ট্রাস্ট, ডেন্সিটি, রেজুলেশন, শার্পনেস, ডিফারেন্স বিটুইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, অপটিক্যাল মার্কিংস, দিজ আর ইম্পর্টেন্ট ইস্যুস। আমরা যদি এই বিষয়গুলো ঠিক না করতে পারি, তাহলে আমরা যত ভালো অ্যানাটমি জানি না কেন, যত ভালো ফিজিওলজি জানি না কেন, একটা ইমেজ কখনোই ভালো হবে না। সো আমাকে এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে। কারেক্ট এরিয়া ইমেজ, আমাকে বলা হলো এলবো জয়েন্ট, তার মানে কি? তার মানে আমি এলবো জয়েন্ট করব। এলবো জয়েন্ট গিয়ে ফোরআর্ম নিয়ে আসবো, শোল্ডার নিয়ে আসবো, এত ওয়াইড স্পেসে রেডিয়েশন দেওয়া, এটা কোনো জেন্টেল ওয়ার্ক হতে পারে না। সো আমাকে বলছে এলবো জয়েন্ট মিন্স এলবো জয়েন্ট। সো রেডিয়েশন উইল বি অ্যাপ্লাইড, রেডিয়েশন উইল নট বি অ্যাপ্লাইড নিয়ার অ্যাবাউট সারাউন্ডিং রিজনস অফ এলবো জয়েন্ট। দরকার নাই আমার এলবো জয়েন্ট মিন্স এলবো জয়েন্ট, চেস্ট মিন্স চেস্ট, লেগ মিন্স লেগস, স্কাল মিন্স স্কাল। সো কারেক্ট এরিয়া শুড বি, এবং এই কারেক্ট এরিয়া করার পিছনে কোয়ালিটি যেভাবে গুরুত্বপূর্ণ, তার থেকে আরও বেশি গুরুত্বপূর্ণ ইস্যু হলো রেডিয়েশন সেফটি অ্যাসিউরেন্স। অর্থাৎ আননেসেসারি একটা পেশেন্টের যেই জায়গার সমস্যা, সেই জায়গা বাদ দিয়ে আমি অন্য কোনো অংশ ইমেজিং করে সেখানে রেডিয়েশন দেওয়া, ইট ইজ আনএথিক্যাল অ্যান্ড আর নট সেফ ফর দ্য পেশেন্ট। সো ইউ হ্যাভ টু কেয়ার ইট অ্যান্ড অ্যাপ্লাই দ্য রেডিয়েশন অ্যান্ড এক্সপোজ দ্য রেডিয়েশন ইন প্রপার প্লেস, প্রপার এরিয়া। রেসপিরেটরি এফোর্ট, রেসপিরেশন আমরা দেখি অনেক কিছু কিছু এক্সরের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, যেমন চেস্ট এক্সরে। চেস্ট এক্সরের ক্ষেত্রে এই যে রেসপিরেশন, শ্বাস নিতে বলি আমরা, এটা নেগেটিভ কন্ট্রাস্ট হিসেবে কাজ করে। অনেকে আমরা বলি শ্বাস জোর করে নেন, নিয়ে ছেড়ে দেন বা নিয়ে বন্ধ করেন, কেন বলি সেটা কিন্তু জানি না। আমরা বলি এই জন্য যে এই যে শ্বাস নিচ্ছে, এই শ্বাসটা ব্রঙ্কিয়াল ট্রিতে চলে যাচ্ছে অ্যাজ এ নেগেটিভ কন্ট্রাস্ট মিডিয়া। সো এই ব্রঙ্কিয়াল ট্রিটা, এই ব্রঙ্কোজেনিক পুরো সিনারিওটা আমাদের ইমেজে খুব সুন্দরভাবে ফুটে ওঠে ডিউ টু অ্যাপ্লাই অফ নেগেটিভ কন্ট্রাস্ট মিডিয়া। এবং এই শ্বাস প্রশ্বাসের কারণে যেহেতু আমাদের ফুসফুস কখনো ছোটো হয়, কখনো বড় হয়। সো যদি আমরা এটা নিয়ে বন্ধ না রাখি, তাহলে যখন ছোটো হয়েছে তখন একরকম ইমেজ আসবে, যখন আবার বড় হয়ে গেছে তখন অন্যরকম ইমেজ আসবে। সো উই শুড ফিক্স আপ আফটার aspiration and hold it, and then we should expose, and then you will take chest radiography. So
This is the important issue. Sometimes abdominal X-ray and chest X-ray, it is very important. Respiratory effort is very important issue. Penetration মানে কি? পেনিট্রেশন মানে হলো বেদন ক্ষমতা, ভেদ করা। একটা এক্সরে মানুষের শরীর দিয়ে যত দ্রুত চলে যাবে, যত শক্তিতে যাবে, তত বেশি ইমেজটা কালো করে ফেলবে। সুতরাং আমাকে বুঝতে হবে অ্যানাটমিক্যাল স্ট্রাকচার কি, ফিজিওলজিক্যাল স্ট্রাকচার কি, কতটুকু আমি এক্সপোজ দিলে রেডিয়েশন ওই অর্গানের ভিতর দিয়ে কতটুকু অবশিষ্ট থাকবে, কীভাবে ফিল্মে পড়বে, ফিল্মে পড়ার পর সেই ফিল্মের সিলভার ব্রোমাইড অথবা সেই ফিল্মের যেই কেমিক্যাল আছে সেই কেমিক্যালের সাথে তার রিয়াকশান কী হবে এবং কতটুকু ব্ল্যাকেনিং হবে। যত বেশি ব্ল্যাকেনিং হচ্ছে ততই বুঝতে আমাকে হবে যে আমাকে পেনিট্রেশন, হাই পেনিট্রেটিং অ্যাবিলিটি, আর যত কম হবে তত লো পেনিট্রেটিং অ্যাবিলিটি। আর হাই পেনিট্রেটিং অ্যাবিলিটি ডিনোটস দ্য হাই ব্ল্যাকেনিং, লো পেনিট্রেটিং অ্যাবিলিটি ডিনোটস দ্য লো ব্ল্যাকেনিং। সো আমাকে বুঝতে হবে আমি কী ধরনের অর্গান করতেছি। দিস অর্গান ইজ হার্ড অর সফট। সফট অর্গানের ভিজিবিলিটি কেমন হবে, হার্ড অর্গানের ভিজিবিলিটি কেমন হবে, সেটা অনুযায়ী আমাকে পেনিট্রেশন ঠিক করতে হবে। আর এই পেনিট্রেশন কামস ফ্রম এক্সপোজার ফ্যাক্টর। So you have decided first what will be the exposure factor for hot organ, hot types of organ, hot types of image. So তোমাকে exposure factor ready করতে হবে to penetration, for penetration to view or to visualize the organ according to density of the organ. Then rotation is very important. আমরা যখন PA করি, AP করি, lateral করি, this is rotation. বাট আমি যখন PA করলাম, PA না হয়ে ল্যাটারাল হয়ে থাকতাম, দিস ইজ কল্ড আনইভেন রোটেশন, অপ্রত্যাশিত রোটেশন, যেটা আমাকে PA ভিউতে আমি যা দেখতে চাচ্ছি সেটা দেখাবে না। আবার যখন আমি ল্যাটারাল ভিউ করতেছি, ল্যাটারাল ভিউ করে আমি অবলিক হয়ে যাচ্ছি, তার মিনস ল্যাটারাল ভিউতে আমি যা দেখতে পারতাম অবলিক হয়ে যাওয়ার কারণে আমি সেটা দেখতে পারতেছি না। সো আমরা এটা কেন বলতেছি এই কারণেই যে আমি প্রত্যেকটা ভিউকে পরীক্ষিত, যে এই ভিউ করলে আমি এভাবে অর্গানটাকে দেখব, এই ভিউ করলে আমি এভাবে অর্গানটাকে দেখব। কিন্তু যদি ফিজিশিয়ান যেভাবে লিখছেন সেভাবে যদি আমি না করতে পারি, তাহলে কি হলো, আমি যে অর্গানকে যেভাবে দেখতে চাচ্ছিলাম আমি সেভাবে দেখতে পারতেছি না। তার ফলে কি হলো, আমার ফাইন্ডিংসে সমস্যা হয়ে গেল, আমি ফাইন্ডিংসটা প্রপারলি অ্যাসেস করতে পারবো না, রেডিওলজিস্ট ফাইন্ডিংসটা প্রপারলি ডায়াগনোসিস করতে পারবে না। সো রোটেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই রোটেশন আমরা কিভাবে কখন কিভাবে আমরা মেনটেন করব সেটা আমরা ধীরে ধীরে পরবর্তীতে আলোচনা করব। অ্যানোটেশন, ডিটেল স্ট্রাকচার ইজ রেস্ট। এখন আমি একটা চেস্ট করলাম, চেস্ট সম্পূর্ণ আসছে, ইমেজের মধ্যে চেস্ট সম্পূর্ণটাই আমি তুলে ধরলাম, কিন্তু চেস্টের মধ্যে যে অনেকগুলো অর্গান আছে সেই অর্গানগুলা যথাযথভাবে ভিজুয়ালাইজ হচ্ছে না, অর্থাৎ আমি দেখতে বুঝতে পারতেছি না এই কোনটা হার্ট, কোনটা লাং, কোনটা ডায়াফ্রাম, কোনটা কোস্টোফেনিক অ্যাঙ্গেল, এগুলো আমি প্রপারলি বুঝতেছি না। সুতরাং আমাকে ডেফিনেশনের সাথে সাথে আমাকে অ্যানোটেশনটাও দেখতে হবে যে আমি যা যা দেখাতে চাচ্ছি, যেই কম্পোনেন্টসগুলো দেখাতে চাচ্ছি, প্রেজেন্ট করতে চাচ্ছি, সেই কম্পোনেন্টগুলো প্রপারলি ইমেজের মধ্যে উপস্থাপিত হলো কি না। যদি আমি না করতে পারি, দ্যাট ইজ নট কোয়ালিটি ইমেজ। যদি আমি করতে পারি, দ্যাট মিন্স কোয়ালিটি ইমেজ। সো দিজ আর ইম্পর্টেন্ট ইস্যুস, অ্যান্ড if we will be able to fulfill this criteria, it will be quality. And if we fail to maintain the criteria, this is not quality film. If you are able to control the quality, it will be helpful to diagnosis for the patient, and doctors will be able to diagnose exactly. Otherwise, if you fail to able to control the quality of image, the doctor will not be able to diagnose the patient. So যখন একটা রোগীর ডায়াগনোসিস সঠিক হবে না, এটা সম্পূর্ণ ডাক্তারের উপর, যে রেডিওলজিস্টের উপর চাপবে, এটার দায়িত্ব বর্তাবে তা কিন্তু না। এটার প্রথম দায়িত্ব তোমার কাছে। তুমি যদি সক্ষম হও একটা কোয়ালিটি ইমেজ করতে, ডক্টর উইল বি এবল টু ফাইন্ড আউট দ্য ডিজিজ অফ দ্য পেশেন্ট, আদারওয়াইজ ইট উইল নট বি পসিবল। Importance of study this subject for the technologist. It is a very important question for all technologists. তারা মনে করে যে আমি তো ডায়াগনোসিস লিখব না, আমি তো রিপোর্ট করব না, তাহলে আমি ডায়াগনোসিস পড়ি কেন?
এটা সবার, আমার অনেক স্টুডেন্ট আছে যারা আমাকে প্রশ্ন করে, স্যার আমি কি রিপোর্ট লিখবো? আমি বলি না, আমি বলি যে না তুমি রিপোর্ট লিখবে না। তাহলে স্যার আমার এই সাবজেক্ট পড়ার দরকার কি? সুতরাং এই কথাগুলার অ্যান্সার আমরা এইভাবে দিব, টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ইমেজ ইজ ফুললি অ্যাসিভড অর ডিজায়ার্ড অর নট। এই কারণেই পড়ব যে আমি যেই অর্গানটা দেখাতে চাচ্ছি, যেই অর্গানে যেই প্রবলেমটা যেভাবে উপস্থাপন করতে চাচ্ছি, সেই অর্গানটা ওইভাবে উপস্থাপিত হলো কি না এটা আমি বুঝছি কি না। আর যদি আমি না বুঝি, আমি কখনোই ওই অর্গানটা, ওই সমস্যাটা ওইভাবে উপস্থাপন করতে পারবো না। সুতরাং ডক্টর উইল ডিসাইড what is happened in the inside of the patient. Before this, the technologist will be able to see what is happened before inside the patient. সুতরাং ডাক্তার দেখার আগে একজন টেকনোলজিস্ট দেখবে যে এই রোগীটার ভিতরে আসলে কি হলো। ইট ইজ ভেরি ইন্টারেস্টিং, এটা অনেক আনন্দের এবং অনেক উপভোগের বিষয় যদি তুমি বুঝো। আর যদি না বুঝো তাহলে তুমি কোনো আনন্দই পাবা না, শুধু এক্সরে করবা আর ডেলিভারি দিবা। সুতরাং এটা একটা ক্রিয়েটিভ টপিকস, ক্রিয়েটিভ সাবজেক্ট, যে আমি এত সুন্দর একটা ইমেজ তৈরি করছি যেটার মধ্যে তার টিউমারটা, তার ফলিপটা, অথবা তার ব্রেকিংটা, অথবা তার অ্যাবসেসটা, কনসলিডেশনটা ঝকঝক করতেছে। দ্যাট মিনস তুমি আন্ডারস্ট্যান্ড হয়েছো, তুমি বুঝতে পারছো দিস ইজ কনসলিডেশন, দিস ইজ নিউমোনিয়া, দিস ইজ ক্যান্সার, দিস ইজ ব্রেকিং বোন। তো তুমি বুঝো নাই কি? তুমি তো বুঝছো। সুতরাং তোমাকে বুঝতে হলে এটা বুঝতে হবে এই জন্যেই যে তুমি ওটার প্রতি বুঝছো এবং ওইটা প্রপারলি ভিজিবল করতে পারছো। যদি তুমি না বুঝো তাহলে প্রপারলি তুমি ভিজিবল হলো কি হলো না সেটাও তুমি বুঝতে পারবে না। সুতরাং ডক্টর ডায়াগনোসিসে যাওয়ার আগে তোমাকে বুঝতে হবে দিস ইজ দ্য টিউমার, দিস ইজ দ্য ব্রেকিং বোন, দিস ইজ দ্য কনসলিডেশন। সো এ কারণেই আমাদেরকে রেডিওলজিকে ডায়াগনোসিস আমাদেরকে পড়তে হবে, শিখতে হবে, নট ফর রাইটিং রিপোর্ট, to maintain quality of the image. And next issue is to understand that image is quality or not. আমি প্রিভিয়াস স্লাইডেও বলেছি, এখানেও আমি একই কথা বলবো যে ইমেজের কোয়ালিটি হলো কি হলো না সেটা নির্ণয় করার জন্য আমাকে এই ফাইন্ডিংস পড়তে হবে। বিকজ যদি ইমেজের কোয়ালিটি হয় তাহলে একটা অর্গান, একটা সিনারিও, একটা প্যাথোলজি, একটা কনজেনিটাল অ্যানোমালাস যেভাবে উপস্থাপিত হবে, কোয়ালিটি না হলে সেভাবে উপস্থাপিত হবে না। সুতরাং আমাকে কোয়ালিটি, দেন নট কোয়ালিটি or less quality should be identified for the first. And then to trace out the difference between normal and abnormal radiography. কোনটা নর্মাল রেডিওগ্রাফি, কোনটা অ্যাবনর্মাল রেডিওগ্রাফি, কোনটাতে ফাইন্ডিংস আছে বলে মনে হচ্ছে, কোনটাতে ফাইন্ডিংস আছে বলে মনে হচ্ছে না, এটা আমাকে বুঝতে হবে। তাইলে বুঝলে কি হবে? বুঝলে আমি প্রায়োরিটি দিতে শিখব যে এই পেশেন্টটা খুব গুরুতর, এই পেশেন্টটাকে আমাকে দ্রুত হ্যান্ডেলিং করা দরকার, দ্রুত তার ডায়াগনোসিস করা দরকার এবং দ্রুত ফিজিশিয়ানের কাছে এই ইমেজটা পৌঁছাইতে হবে। কেন পৌঁছাইতে হবে? কারণ আমি যত দ্রুত পৌঁছাবো, ডক্টর উইল বি এবল টু ডিসাইড ফার্স্ট। অ্যান্ড যদি ডাক্তার এই রুগীটার ডায়াগনোসিস করতে খুব দ্রুত ডায়াগনোসিস করতে পারে, তার চিকিৎসা দ্রুত সম্ভব হবে। সো আমাকে নর্মাল এবং অ্যাবনর্মাল বুঝলে আমাকে আমি কি করতে পারবো? আমি প্রায়োরিটি দিতে পারবো যে কোন ফিল্মটা, কোন ইমেজটা প্রায়োরিটি পাবে, কোন ইমেজটা গুরুত্বপূর্ণ, কোন ইমেজটাকে আমাকে ফার্স্ট হ্যান্ডেলিং করতে হবে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আইডেন্টিফাই দ্য নর্মাল, আইদার নর্মাল অর অ্যাবনর্মাল। সো দিস শুড বি মেনটেন। অ্যান্ড নেক্সট ইস্যু টু আন্ডারস্ট্যান্ড প্রায়োরিটি অফ ইমেজ জেন্টাল হ্যান্ডলিং। আমাকে জেন্টাল হ্যান্ডেলিং করতে হবে, আমাকে প্রায়োরিটি দিতে হবে। সুতরাং জেন্টাল হ্যান্ডেলিং এবং প্রায়োরিটি দিয়ে আমরা কি করতে পারি? একটা রোগীকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারি। একটা দ্রুত ইমেজের মাধ্যমে আমি দিতে পারি যে দিস ইজ দ্য ইন্টারক্রেনিয়াল হেমোরেজ, দিস ইজ দ্য ব্রেকিং বোন, দিস ইজ দ্য ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, দিস ইজ দ্য পারফোরেশন। সো এগুলো আমি যত দ্রুত ডাক্তারের কাছে দিতে পারবো, তত দ্রুত ডাক্তার কি করতে পারবে? চিকিৎসা শুরু করে দিতে পারবে। আর চিকিৎসা শুরু করলে কি হবে? রোগীর জীবন রক্ষা পাবে। Then to find out and emphasize any special attention for any pathology or abnormality. This is important issues because তোমার যদি চোখ না থাকে, চোখের বাইরে যা যা কিছু ঘটলো তুমি কিছুই দেখলা না, তুমি ওভারলুক করলা। আর যদি তোমার চোখ থাকে,
তাহলে তুমি তোমার অনেক কিছু তুমি প্রতিবাদ করবা, অনেক কিছুকে তুমি প্রতিহত করবা, অনেক কিছু তুমি প্রেজেন্ট করবা, অনেক কিছুকে গুরুত্ব দিবা। সে কারণে তুমি যদি প্যাথোলজি বুঝো, তুমি যদি অ্যানোমালিস বুঝো, তুমি যদি স্ট্রাকচার বুঝো, তুমি যদি ফিজিওলজি বুঝো, তাহলে কী করতে পারবে তুমি? ওই ফাইন্ডিংসটাকে, ওই অর্গানটাকে বিভিন্নভাবে প্রেজেন্ট করতে পারবা, যার ফলে কি হবে, একজন চিকিৎসক খুব সহজেই রোগটা নির্ণয় করতে পারবে। তো এই যে বিষয়গুলা, এই বিষয়গুলা কেন? এই কারণেই সবগুলা রোগীর জন্য। আর রোগীর কি, রোগীর সমস্যাগুলা কিভাবে তুলে ধরা যাবে। এখন সমস্যাগুলোকে আমি বুঝবো না, না বুঝলে আমি তুলে ধরতে পারবো। সুতরাং you should understand first. You should the first person to identify, to trace out, to visualize the problem of the patient. এই কারণেই আমরা বলি যে একজন টেকনোলজিস্টে শুধুমাত্র ইমেজিং বিষয়ে জ্ঞান থাকলে চলবে না, তাকে বেসিক ফাইন্ডিংস বিষয়ে জ্ঞান থাকতে হবে। কেন? এই কারণেই যে সে ইমেজটাকে যেন খুব সুন্দরভাবে, সঠিকভাবে এবং পর্যাপ্ত পরিমাণে ইনফরমেশান ইমেজের মধ্যে উপস্থাপিত হয়, সেই বিষয়টা যাতে করতে পারে, সেই জন্যই তাকে রেডিওলজিক্যাল ডায়াগনোসিস পড়তে হবে। সো আমরা শেষ প্রান্তে চলে এসেছি আজকের আলোচনার। আমাদের এই চ্যাপ্টার থেকে আমাদের সম্ভাব্য যে কোশ্চেনগুলো আসতে পারে সেটা হলো, স্টেট দ্য ক্রাইটেরিয়া অফ আইডিয়াল ইমেজ অফ রেডিওগ্রাফি। একটা রেডিওগ্রাফি আইডিয়াল হতে হলে কখন আমরা আইডিয়াল বলবো, তার কি কি বৈশিষ্ট্য থাকতে হবে, সেই বিষয়গুলো নিয়ে একটা প্রশ্ন আসতে পারে। স্টেট শর্টলি দ্য অ্যাবনর্মালিটিস কনসিডারিং ইন রেডিওলজি। কোন কোন বিষয়ের কনসিডার করে রেডিওলজি সাধারণত এই নর্মাল অ্যাবনর্মাল ডায়াগনোসিসটা করে থাকে, সেই বিষয়গুলো কি কি। নাম্বার 3, স্টেট দ্য অ্যাসপেক্টস অফ স্টাডি রেডিওলজিক্যাল ডায়াগনোসিস ফর দ্য টেকনোলজিস্ট। একজন রেডিওলজিক্যাল প্রপার ডায়াগনোসিস করতে হলে একজন টেকনোলজিস্টের ভূমিকা কী হবে, টেকনোলজিস্টের ভূমিকাটা কী হওয়া উচিত, এইরকম একটা কোশ্চেনও মাঝে মাঝে আসতে পারে। সুতরাং আমাদের আজকে যে স্লাইডগুলো আমরা প্রিভিয়াস স্লাইডগুলোতে পড়েছি, আলোচনা করেছি, সেই বিষয়গুলোর থেকেই এই প্রশ্নগুলো সুন্দর করে অ্যান্সার করা যায় এবং প্রতিটা অ্যান্সার 5 কোশ্চেনের অ্যান্সার 5 নম্বরের হবে। সুতরাং সবাইকে শর্টলি আমরা যেভাবে দিয়েছি সেভাবে শর্টলি অ্যান্সার করতে হবে, যাতে করে সে 3 ঘন্টায় 20টা কোশ্চেনের অ্যান্সার করতে পারে। আশা করি এই স্লাইডগুলা এই লেসনে যা যা আমরা উপস্থাপন করেছি, সবাই ওইভাবে লেসন অনুসারে প্রশ্নগুলোর অ্যান্সার রেডি করতে সক্ষম হবে। এই বইগুলো আমি যেই বিষয়গুলো আলোচনা করছি, সেই বিষয়গুলোর সম্পর্কে আরও বেশি, আরও অত্যধিক নলেজ, অত্যধিক বিষয়গুলোর সম্পর্কে ডিটেলস শিখতে হলে আমাদেরকে ডায়াগনস্টিক রেজুলির প্রফেসর ABM আবদুল্লাহ স্যারের একটা বই আছে, মার্কেটে অ্যাভেলেবল পাওয়া যায়। নীলক্ষেতে ঢাকার নিউ মার্কেটে অ্যাভেলেবল বইগুলো পাওয়া যায়, সেটা কিনে যাবে। আরেকটা হলো প্র্যাকটিস অফ রেডিওলজি, ডেভিড শাটন। এটা অনেক বড় বই, এটা ডিপ্লোমা টেকনোলজিদের অনেকেরই হয়তো পক্ষে এটা পড়া সম্ভব হবে না, তারপরেও সবাই দেখতে পারে, দেখে ডায়াগনোসিস বিষয়ে তার পর্যাপ্ত নলেজ গেদার করতে পারে এবং আরও অধিকতর জ্ঞান আহরণ করতে পারে। এই বইগুলো সাধারণত শাহিন মেডিকেল বুক সেন্টার নীলক্ষেত এই বইটাতে পাওয়া যায়, এই লাইব্রেরিতে অ্যাভেলেবল পাওয়া যায়। আশা করি তোমরা সেখান থেকে তোমাদের বইগুলো সংগ্রহ করতে পারবে এবং নিজেদেরকে জ্ঞানকে আরও সমৃদ্ধ করতে সক্ষম হবে। সো আজকের লেসন আমরা এখানে শেষ করব। শেষ করার আগে সবাইকে যেটা বলছি, আমরা একটা ক্রান্তিকাল অতিক্রম করতেছি। এই ক্রান্তিকাল করোনা ক্রান্তিকাল, একটা প্যান্ডেমিক ডিজিজ। আমরা সবাই নিজেদেরকে যথাসম্ভব বাসা বাড়িতে আবদ্ধ রাখব, জনসমাবেশে গণজমায়েত এড়িয়ে চলব, বারে বারে যথাসম্ভব হাত ধুয়ে নেব এবং চেষ্টা করব মাস্ক পরার জন্য রীতিমতো। তাহলে আমরা নিজেদেরকে সুস্থ রাখতে পারবো। ছাত্রছাত্রীবৃন্দ যারা আছো দূরে কাছে, সবাই পড়ালেখা করবে এবং লেসন প্ল্যানগুলো পড়বে, প্লাস বইগুলো পড়ার চেষ্টা করবে, কোশ্চেনগুলো অ্যান্সার বাইর করার চেষ্টা করবে। যদি কোনো সমস্যা হয় আমি তোমাদের পাশে আসি, অনলাইনে, ফোনে অর মেইলে, সবসময় তোমরা আমাকে কাছে পাবে। আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সুন্দর থাকবে।